ঢুকানোর পর একটু ব্যথা পেলাম, কিন্তু খুব ভালো লাগছে। ভিতরে যাওয়ার পরে কি ঠান্ডা শীতল হয়ে আসছে আমার ভিতরটা, সারা শরীরে কাঁটা দিয়ে উঠছে। তখন আমার অজান্তে একটা ভালো লাগা কাজ করে। তারপর আমি আস্তে আস্তে দিতে থাকি এবং অবশেষে জুড়ে জুড়ে দিই। যতই জুড়ে দিচ্ছি ততই যেন আরাম লাগছে। আমি গ্রামে থাকি, ছোট্ট গ্রামের একটা মেয়ে। আমার বাবা মা খুবই গরিব, ছোট ভাই বোন দুটো আছে। তো আমি ক্লাস 5 পর্যন্ত পড়ালেখা করেছি, তারপরে আর সামর্থ্য পাইনি পড়ার। কিভাবে পড়বো? আমার বাবা মা তো সংসারে চালাতে পারে না, অনেক কষ্ট হয় তাদের চালাতে গিয়ে। তো আমি যখন একটু বুঝদার হই তখন দেখি আমার বাবা কৃষি কাজ করে, মানুষের বাড়িতে কাজ করে, আমার মাও মানুষের বাড়িতে কাজ করে, এভাবে আমাদের সংসার চলে। যখন আমি প্রায় 18 বছর কিংবা 17 বছর বয়সে মানুষ হই, তখন আমি অনেকটাই বুঝি, পুরোপুরি বুঝি। তখন একদিন জানতে পারি যে বিদেশে নাকি মেয়েরা যায় কাজ করার জন্য। তো তখন আমি বুঝতাম না যে বিদেশটা কি, কখনো যায়নি, কখনো শুনিও নি। হঠাৎ করে শুনলাম। তোমার আম্মুর কাছে জিজ্ঞাসা করলাম যে মা, বিদেশে গিয়ে মানুষ কি করে, বিদেশ কি, দেখতে কেমন? সে বলল, বিদেশ রে মা অনেক কষ্টের একটা দুনিয়া, ওখানে গেলে অনেক কষ্ট হয়, মানুষ ওখানে গিয়ে কাজ করে। তো আমি বললাম, মা আমিও বিদেশে যাব। তখন আমার মা বলল যে না মা, বিদেশ গেলে অনেক টাকা পয়সার দরকার, আমরা এত টাকা কোথায় পাবো বলো? তোমার বাবা যে কাজ করে সেই টাকা দিয়ে তো আমাদের সংসারে চলে না ঠিক মতো, আমরা বিদেশ কিভাবে যাবে? তো আমি আর কিছু বললাম না। এভাবেই মাস কয়েক কেটে যায়। হঠাৎ একদিন শুনতে পাই বিদেশে মানুষ যাচ্ছে ফ্রি, বেশি টাকা লাগে না, অল্প টাকা হলেই হয়। তো যে বিদেশে লোক পাঠায় আমি তার সাথে দেখা করি, তাকে বলি যে আমি খুব গরিব মানুষ, আমাকে প্লিজ একটু বিদেশে পাঠানোর ব্যবস্থা করে দেয়। সে আমার আকুতি মিনতি শুনে খুবই মায়া হয় আমার প্রতি। তারপর সে বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বিদেশ পাঠানোর ব্যবস্থা করছি। তারপর সে অনেক কষ্ট করে কাঠকুট ফুরিয়ে আমাকে বিদেশ পাঠানোর ব্যবস্থা করে দিল। অবশেষে আমি বিদেশ চলেই আসলাম। আমি যেখানে এসেছি সেই বাসায় শুধু একটাই মহিলা, তার হাজবেন্ড নেই, সে একাই থাকে। ছোট দুটো বাচ্চা ছিল, তার বাবার বাড়িতে থাকে, সে এখানে একাই থাকে। সে একা থাকে বিদায় আমাকে কাজের জন্য এনেছে। তো আমি তার বাসায় কাজ করি, বাজার সজার যা লাগে সবই আমি করি, রান্না বান্না সবই আমি করি। তো প্রতিদিন যখন বাজারে যেতাম তখন আমার ম্যাডাম আমাকে বলতো, শোন তোকে একটা কথা বলি। তখন আমি বলতাম, জি ম্যাডাম বলেন। তো বলতো, বাজারে যাচ্ছিস, যা, সব বাজার করে তারপর আমার জন্য ভালো দেখে স্ট্রং লম্বা মোটা দেখে দুটা শসা নিয়ে আসবি, যেন আঁকা বাঁকা না হয়, ফাটা চিরা না থাকে, খুব সফট থাকে, এটা নিয়ে আসবি। তখন আমি বললাম, ঠিক আছে ম্যাডাম, আমি তাই নিয়ে আসবো। তো আমি বাজারে গিয়ে দেখে কমপক্ষে 1 হাত লম্বা, হ্যাঁ 1 হাতে হবে এরকম লম্বা একটা শসা নিলাম। পরবর্তীতে তার মতো আরেকটা নিলাম, নেওয়ার পর বাসায় নিয়ে আসলাম। আসার পরে ম্যাডামকে দিলাম। আমি রান্না করে গিয়ে দেখি শসাগুলো নেই, না ম্যাডাম তো রান্না করেনি। তো আমি বেশি মাথা ঘামালাম না। পরে পরের দিনও আমাকে বলতেছে, আজকে বাজারে যাচ্ছিস, আজকে আমার জন্য 2টা শসা নিয়ে আসবি, ঠিক কালকে যে 2টা আনছিলি ঠিক ওটির মতোই, ওটি খুব ভালো ছিল। তো আমি বললাম, ঠিক আছে ম্যাডাম। তারপরে গেলাম, আবারও নিয়ে আসলাম। আসার পরে এরকমভাবে প্রায় প্রতিদিনই আমাদেরকে দিয়ে শসা আনাতো। একদিন হঠাৎ ম্যাডাম ঘরে শসা দিয়ে কি জানি করছে, তো আমি স্পষ্ট দেখতে পাচ্ছি না। তার জন্য আমি তার জানলা পাশ দিয়ে একটু উঁকি দিলাম। উঁকি দিয়ে দেখলাম ম্যাডাম সেলোয়ার খুলে তার ওই জায়গা দিয়ে শসাগুলো ঢোকাচ্ছে আর বের করছে। তো আমার কাছে কেমন যেন একটা লাগলো, এটা দিয়ে এরকম করছে কেন ম্যাডামে, এটা কি, এটা দিয়ে কি করছে আর কি বা হচ্ছে, আমি কিছুই তো বুঝতে পারছি না। তখন কৌতূহলবশত আমি ম্যাডামের রুমে ঢুকে গেলাম। ম্যাডাম আমাকে দেখে থতমত খেয়ে নিজেকে ঠিক করে স্বাভাবিক হয়ে বসলো। তারপর বললো, তুই এখানে কেন? তখন আমি বললাম, ম্যাডাম শসা তো দেখলাম মানুষের রান্না করে সালাদ বানায়, কিন্তু আপনি দেখলাম যে কিরকম কিরকম করছেন। ম্যাডাম আসলে এটা কেন করছেন, এটা দিয়ে কি হয়, আপনি কীভাবে করছেন? তখন ম্যাডাম বলল, তুই এটা বুঝবি না, বয়স কম, কেন তুই দেশের বাড়িতে কারোর সাথে এরকম করিসনি?
আমি বললাম যে না ম্যাডাম, দেশের বাড়িতে এরকম তো আমি কাউকে দেখিনি, আপনাকেই প্রথম দেখলাম। তখন ম্যাডাম বললো, এটা যে কি সেটা তো তুই বুঝবি যেদিন তোর বিয়ে হবে। তখন বললাম যে ম্যাডাম, বিয়ে হলে তো স্বামী থাকে, আপনার তো স্বামী নেই, তাহলে আপনি শশা দিয়ে এরকম, আপনার বিয়ে হলে আপনি এরকম করছেন কেন ম্যাডাম, আপনি তো আমার মতো একা। তখন সে বলল, যদি এটার মজা বুঝতে চাস তাহলে আমার মতো করতে হবে, তুই তো এটা পারবি না। তখন আমি বললাম ম্যাডাম, এটা আমার মানে খুব ইচ্ছা করছে, এটা কি কিসের জন্য করে, কেমন লাগে এটা দেখার জন্য। তখন ম্যাডাম আমাকে তার বাসার আরেকটা শশা আমাকে দিল হাতে, দেওয়ার পরে বলল ফ্যান কর। তো আমি বললাম না ম্যাডাম, এই লজ্জাস্থান মানুষে দেখবে, মানুষ কোথায় আছে, আমি তো শুধু, তুই সেলোয়ার খোল। আমি একটু লজ্জা পেলাম, লজ্জা পেয়ে ঘর থেকে বের হয়ে যেতে নিলাম। তখন ম্যাডাম বলল, আচ্ছা ঠিক আছে, আমার সামনে তোকে এটা করতে হবে না, তুই এক কাজ কর, বাথরুমে গিয়ে সেলোয়ার খুলে ওই চিকন সাইডটা তোর এটাই ঢুকিয়ে দিবি, ঢুকানোর পরে একবার বের করবি, একবার ঢুকাবি, এক পর্যায়ে তোর অনেক ভালো লাগবে, ভালো লাগার পর তুই জুড়ে জুড়ে করতে থাকবি, তখন বুঝবি এটার মজা কি, এটা কেন করতাম আমি। তো আমি তো তখন কিছু একটা বুঝতাম না, তো আমিও মানে কৌতূহলবশত সেটাই করতে লাগলাম। বাথরুমে গিয়ে আমিও ঢুকালাম, ঢুকানোর পর একটু ব্যথা পেলাম, কিন্তু খুব ভালো লাগছে। ভিতরে যাওয়ার পরে কি ঠান্ডা শীতল হয়ে আসছে আমার ভিতরটা, সারা শরীরে কাঁটা দিয়ে উঠছে। তখন আমার অজান্তে একটা ভালো লাগা কাজ করে, তারপর আমি আস্তে আস্তে দিতে থাকি এবং অবশেষে জুড়ে জুড়ে দিই, যতই জুড়ে দিচ্ছি ততই যেন আরাম লাগছে। তো আমি বুঝতে পারলাম এটার মজা কি, এর আগে কখনো এরকম মজা পাইনি। তো এদিনকার মতো এইসব কাজ শেষ হলো। পরের দিন যখন ম্যাডাম বললো আমার জন্য 2টা শশা নিয়ে আসবি, তখন আমি বাজারে যাই। বাজারে গিয়ে শাকসবজি কেনার পর আমি 2টোর জায়গায় 4টা শশা কিনি, ঠিক ম্যাডামটার মতো। কারণ ম্যাডামে কিনেছি, ম্যাডামের জন্য যে মোটা মোটা লম্বা লম্বা কিনেছি, আমার 2টো এর চেয়ে আরও বড় বড় কিনেছি। কি কেন জানি মনে হচ্ছে আরও বড় লাগবে আমার। তখন বাসায় আসার পর ম্যাডামকে ছোট 2টা দিয়ে বড় 2টা নিয়ে আমি ওয়াশরুমে চলে যাই। ওয়াশরুমে গিয়ে আমি এরকম করতে থাকি, হঠাৎ ম্যাডামে ডাক পড়ে আমার। তো ম্যাডামের কাছে গিয়ে কাজ করি। ম্যাডামের কাজ শেষ হলে রাতে যখন শুতে যাব, তখন আরেকটা ছিল আমার কাছে, একটা তো নষ্ট হয়ে গিয়েছিল, আরেকটা শশা ছিল আমার কাছে। আমি সেই শশাটা নিয়ে বিছানায় শুলাম, শোয়ার পরে রাতে ওইটা দিয়ে কাজ করতে লাগলাম। এক পর্যায়ে আমি সেটা আমার ওই জায়গায় রেখে ঘুমিয়ে পড়ি। সকালবেলা দেখি আমার পেন সব ভিজে গিয়েছে। ভাবলাম প্রস্রাব করে দিয়েছি, কিন্তু না, এটা তো প্রস্রাব না। তারপর বুঝতে পারলাম এটা কি। আপনারা অবশ্যই বুঝতে পারছেন এটা কি ছিল। তো আমার শুধু একটাই কথা, যে মেয়েরা বিদেশ যায় কিংবা অবিবাহিত থাকে, তারা অবশ্যই এরকম পর্যায়ে এক সময় যায়, যৌবনের ঠেলা সামলাতে না পারে সেও এরকম কিছু ভুল করতে চায়।